ঠাকুরের নাম নিয়ে আজকের পর্ব শুরু করছি। আপনাকে গল্পকথা চ্যানেলে স্বাগত জানিয়ে আজ স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য এই পর্বটি আপনাদেরকে পড়ে শোনাব। স্বামীজি লিখছেন, সলিল বিপুলা উচ্ছ্বাসময়ী নদী, নদী তটে নন্দন বিনিন্দিত উপবন, তন্মধ্যে অপূর্ব কারুকার্যমণ্ডিত রত্নখচিত মর্মর প্রাসাদ, পার্শ্বে সম্মুখে পশ্চাতে ভগ্ন মৃন্ময় প্রাচীর, জীর্ণাচ্ছাদ, দৃষ্ট বংশকঙ্কাল, কুটির কুল, ইতস্তত শীর্ণ দেহ, ছিন্ন বসন, যুগ যুগান্তরের নিরাশা ব্যঞ্জিত বদন, নর নারী, বালক বালিকা। মধ্যে মধ্যে সমধর্মী সমশরীর গো মহিষ বলিবর্দ, চারিদিকে আবর্জনা রাশি। এই আমাদের বর্তমান ভারত। অট্টালিকা বক্ষে জীর্ণ কুটির, দেবালয় ক্রোড়ে আবর্জনা স্তূপ, পট্ট সাট্টাবৃতের পার্শ্বচর কৌপিনধারী, বৃহন্ন তৃপ্তের চতুর্দিকে খুঁতখাম জ্যোতিহীন চক্ষুর কাতর দৃষ্টি, জন্মভূমি। বিসূচিকার বিভীষণ আক্রমণ, মহামারীর উৎসাদন, ম্যালেরিয়ার অস্থি মজ্জা চর্বণ, অনশন অর্ধাসন সহজ ভাব, মধ্যে মধ্যে মহাকাল রূপ দুর্ভিক্ষের মহোৎসব, রোগ শোকের কুরুক্ষেত্র, আশা উদ্যম আনন্দ উৎসাহের কঙ্কাল পরিপ্লুত মহাশ্মশান, তন্মধ্যে ধ্যানমগ্ন মোক্ষপরায়ণ। যোগী ইউরোপী পর্যটক এই দেখে, ৩০ কোটি মানব প্রায় জীব, বহু শতাব্দী যাবৎ স্বজাতি বিজাতি স্বধর্মী বিধর্মীর পদভরে নিষ্পীড়িত প্রাণ, দাস সুলভ পরিশ্রম সহিষ্ণু, দাসবৎ উদ্যমহীন আশাহীন অতীতহীন ভবিষ্যৎবিহীন, যেন তেন প্রকারেণ বর্তমান প্রাণ ধারণ মাত্র প্রত্যাশী, দাসোচিত ঈর্ষাপরায়ণ স্বজনোন্নতি অসহিষ্ণু, হতাশাবৎ শ্রদ্ধাহীন বিশ্বাসহীন, শৃগালবৎ নীচ চাতুরী প্রতারণা সহায়, স্বার্থপরতার আধার, বলবানের পদলেহক, অপেক্ষাকৃত দুর্বলের যম স্বরূপ, বলহীন আশাহীনের সমুচিত কদর্য বিভীষণ কুসংস্কারপূর্ণ, নৈতিক মেরুদণ্ডহীন, পূর্তিগন্ধপূর্ণ মাংসখণ্ডব্যাপী কীটকুলের ন্যায় ভারত শরীরে পরিব্যাপ্ত ইংরেজ রাজপুরুষের চক্ষে এই আমাদের ছবি। নববল মধুপান মত্ত, হিতাহিত বোধহীন, হিংস্র পশু প্রায় ভয়ানক, স্ত্রীজিত কামোন্মত্ত, আপাদমস্তক সুরাসিক্ত, আচারহীন শৌচহীন জড়বাদী, জড় সহায়, ছলে বলে কৌশলে পরদেশ পরধন অপহরণ পরায়ণ, পরলোকে বিশ্বাসহীন, দেহাত্মবাদী, দেহ পোষণৈক জীবন। ভারতবাসীর চক্ষে এই হলো পাশ্চাত্য অসুর। এই তো গেল উভয় পক্ষের বুদ্ধিহীন বহির্দৃষ্টি লোকের কথা। ইউরোপীয় বিদেশি সুশীতল সুপরিষ্কৃত সৌধ শোভিত নগরাংশে বাস করেন, আর নেটিভ পাড়াগুলিকে নিজেদের দেশের পরিষ্কার পরিচ্ছন্ন শহরের সঙ্গে তুলনা করেন।
ভারতবাসীদের যা সংসর্গ তাদের হয় তা কেবল এক দলের লোক যারা সাহেবের চাকরি করে, আর দুঃখ দারিদ্র তো বাস্তবিক ভারতবর্ষের মতো পৃথিবীতে আর কোথাও নাই। ময়লা আবর্জনা চারিদিকে তো পড়েই রয়েছে। ইউরোপী চক্ষে এ ময়লার, এ দাসবৃত্তির, এ নীচতার মধ্যে যে কিছু ভালো থাকা সম্ভব তা তাদের বিশ্বাস হয় না। আমরা দেখি শৌচ করে না, আচমন করে না, যা তা খায়, বাছ বিচার নাই, মদ খেয়ে মেয়ে বগলে ধেই ধেই নাচ। এ জাতের মধ্যে কি ভালো রে বাপু? দুই দৃষ্টি বহির্দৃষ্টি, ভেতরের কথা বুঝতে পারে না। বিদেশিকে আমরা সমাজে মিশতে দিই না, স্ম্লেচ্ছ বলি, আর ওরাও কালো দাস বলে আমাদের ঘৃণা করে। এ দুয়ের মধ্যে কিছু সত্য অবশ্যই আছে, কিন্তু দু দলের ভেতরের আসল জিনিস দেখেনি। প্রত্যেক মানুষের মধ্যে একটা ভাব আছে, বাইরের মানুষটা সেই ভাবের বহিঃপ্রকাশ মাত্র, ভাষা মাত্র। সেইরূপ প্রত্যেক জাতের একটা জাতীয় ভাব আছে। এই ভাব জগতের কার্য করছে, সংসারের স্থিতির জন্য আবশ্যক। যেদিন সে আবশ্যকতাটুকু চলে যাবে, সেদিন সে জাত বা ব্যক্তির নাশ হবে। আমরা ভারতবাসী যে এত দুঃখ দারিদ্র, ঘরে বাইরে উৎপাত হয়ে বেঁচে আছি, তার মানে আমাদের একটা জাতীয় ভাব আছে, যেটা জগতের জন্য এখনো আবশ্যক। ইউরোপীয়দের তেমনি একটা জাতীয় ভাব আছে, যেটা না হলে সংসার চলবে না, তাই ওরা প্রবল। একেবারে নিঃশক্তি হলে কি মানুষ আর বাঁচে? জাতিটা ব্যক্তির সমষ্টি মাত্র। একেবারে নির্বল নিষ্কর্মা হলে জাতিটা কি বাঁচবে? হাজার বছরের নানা রকম হাঙ্গামায় জাতটা মলো না কেন? আমাদের রাজনীতি যদি এত খারাপ, তো আমরা এতদিন উৎসন্ন গেলাম না কেন? বিদেশি বিজেতাদের চেষ্টার ত্রুটি কি হয়েছে? তবু সব হিন্দু মরে লোপাট হলো না কেন? অন্যান্য অসভ্য দেশে যা হয়েছে, ভারতের ক্ষেত্রে জনমানবহীন হয়ে গেল না কেন? বিদেশিরা তখনই তো এসে চাষবাস করে বাস করত, যেমন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় হয়েছে এবং হচ্ছে। তবে বিদেশি, তুমি যত বলবান নিজেকে ভাবো, ওটা কল্পনা। ভারতেরও বল আছে, মাল আছে, এইটি প্রথম বোঝো। আর বোঝো যে আমাদের এখনো জগতের সভ্যতা ভাণ্ডারে কিছু দেবার আছে, তাই আমরা বেঁচে আছি। এটি তোমরাও বেশ করে বোঝো। যারা অন্তর্বর্ণী সাহেব সেজে বসেছ এবং আমরা নরপশু, তোমরা হে ইউরোপী লোক আমাদের উদ্ধার করো বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছ। আর যিশু এসে ভারতে বসেছেন বলে হাসেন হোসেন করছো। ওহে বাপু, যিশুও আসেননি, জিহোবাও আসেননি, আসবেনও না। তাঁরা এখন আপনাদের ঘর সামলাচ্ছেন, আমাদের দেশে আসবার সময় নেই। এদেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন আর বংশীধারী বাঁশি বাজাচ্ছেন। ওই বুড়ো শিব ষাঁড় চড়ে ভারতবর্ষ থেকে একদিকে সুমাত্রা, বোর্নিও, সেলিবিস, মাই অস্ট্রেলিয়া, আমেরিকার কিনারা পর্যন্ত ডমরু বাজিয়ে এক কালে বেরিয়েছেন। আর একদিকে তিব্বত, চীন, জাপান, সাইবেরিয়া পর্যন্ত বুড়ো শিব ষাঁড় চড়িয়েছেন, এখনও চড়াচ্ছেন। ওই যে মা কালী, উনি চীন জাপান পর্যন্ত পূজা খাচ্ছেন। ওকেই যিশুর মা মেরি বলে খ্রিস্টানরা পূজা করছে। ওই যে হিমালয় পাহাড় দেখছো, ওরই উত্তরে কৈলাস,
সেথা বুড়ো শিবের প্রধান আড্ডা। ওই কৈলাসে 10 মুণ্ড 20 হাত রাবণ নাড়াতে পারেননি। ও কি এখন পাদ্রি ফাদ্রির কর্ম? ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এ দেশে চিরকাল। যদি না পছন্দ হয় সরে পড়ো না কেন? তোমাদের 2-4 জনের জন্য দেশশুদ্ধ লোককে হাড় জ্বালাতন হতে হবে বুঝি? চোরে খাওগে না কেন? এত বড় দুনিয়াটা পড়ে আছে তো। তা নয়, মুরদ কোথায়? ওই বুড়ো শিবের অন্ন খাবেন আর নিমক হারামি করবেন, যিশুর জয় গাইবেন। আমরি ওই যে সাহেবদের কাছে নাকি কান্না ধরো যে আমরা অতি নীচ, আমরা অতি অপদার্থ, আমাদের সব খারাপ। এ কথা ঠিক হতে পারে, তোমরা অবশ্য সত্যবাদী। তবে ওই আমরার ভেতর দেশ শুদ্ধকে জড়াও কেন? ওটা কোন দেশি ভদ্রতা হে বাপু? প্রথমে বুঝতে হবে যে এমন কোনো গুণ নেই যা কোনো জাতি বিশেষের একাধিকার। তবে কোনো ব্যক্তিতে যেমন কোনো জাতিতে কোনো কোনো গুণের আধিক্য প্রাধান্য। আজকের প্রাচ্য ও পাশ্চাত্য পর্ব এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে।